তাদের সম্ভাব্য পরাজয় টের পেয়ে গেছে। পরাজয় টের পেয়ে তারা লিমিট ক্রস করেছেন, তারা বেসামাল হয়ে পড়েছেন, আরো বড় ভুল করছেন, যাতে বিএনপির পরাজয় আরো এক্সিলারেট হবে। একটা দল পতনের কিংবা পরাজয়ের যত আলামত বিএনপির মধ্যে সেটা স্পষ্ট হয়ে উঠছে। কোনো আত্মবিশ্বাস, কোনো কনফিডেন্স বিএনপির নেই। আপনি যদি মির্জা আব্বাসের দিকে তাকান, মনে হবে কার্টুন 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 লাগে। তার চেহারা শুকিয়ে গেছে, মুখ থেকে হাসি বের হয় না, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সম্ভাব্য হারু পার্টি। শেষ বয়সে এসে একটা রান ধরা খাওয়ালো। শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে। আমার মাও বোরখা পরতো, বোরখাকে আমরা সম্মান করি মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরখা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। আমরা বিশ্বাস করি জান্নাতের টিকিট পাওয়া যায় আখিরাতে। মৃত্যুর পরে আমরা এরকম একটা জান্নাতের টিকিট পাবো বলেই আমরা এই দুনিয়াতে এই কষ্টটা করছি। এই প্রতিষ্ঠার জন্য একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে যেন একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে যেন একজন ওমর আলীর মতো একজন শাসক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন, এটাই আমাদের কামনা। আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেক রেখে যেন না নিয়ে আসে। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই, আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না, কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন। আমরা দেখেছি ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। আপনার লোক এখনো চাঁদাবাজি করছে, এটা মানুষ দেখছে, এই জন্য আপনি ভোট পাবেন না। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছে সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। চাঁদাবাজি, মামলা বাণিজ্য দল করে নাই, পদ নাই, কিছু না, টাকা দেয় নাই, মামলায় নাম ঢুকাই দিছে। সত্য কি সত্য না? বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা সৎ কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই এনে দিবেন? তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে? কই থেকে ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে নির্বাচন করে যাতে দেশগুলি মানুষের সেবা করতে পারে। দর্শক, নির্বাচনের মাঠে কালো মেঘের ঘনঘটা, সেটা কিভাবে? শেরপুরে জামাত ইসলামের যে নেতা নিহত হয়েছে সংঘর্ষের ঘটনায়, সেখানে বিএনপির প্রার্থী তাকে প্রধান আসামি করে 200 জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? এখানে যে কজন লোক আছেন, যদি আমরা হাতে গুনি, এক একজন লোক যদি 10টা করে ভোট কালেক্ট করতে পারেন, তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না। নিজের পরিবারের বাইরে 10টা করে ভোট কালেক্ট করতে পারবেন? ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন তো আপনারা? উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এবার নতুন জালেম বিএনপিকেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার জন্য সবার আগে লন্ডন। এরা ভুজুং বাজুং রিসার্চ করে সত্য রিপোর্টটা দেয় না, এবং এদের কারণে দল কলাপস হয়ে যাচ্ছে। এদের ব্যক্তিগত স্বার্থের কারণে জনাব তারেক রহমান সহ পুরো বিএনপি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সম্ভাবনা 50-50। সো 50-50 পসিবিলিটি থেকে আমরা কিন্তু ফিরে আসতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার আইডিয়া চেঞ্জ এবং কি বলে এটাকে দূরদর্শিতা দিয়ে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, স্বতন্ত্র হোক আর দলের ব্যানারে হোক, তাদেরকে ভোট দিয়ে আপনারা এদের বঞ্চিত করেন না, কারণ 17 বছর এদের অনেক অবদান আছে। কিন্তু চোর, ঋণ খেলাপি, ধান্দাবাজ, চান্দাবাজ এদের কাছ থেকে 100 দূরে থাকেন, কারণ এই সংস্কারের জন্য কিন্তু গণভোট হচ্ছে। এবং জনাব তারেক রহমান সাহেব শহীদ জিয়ার উত্তরসূরি, এটা ওনাকে প্রমাণ করার জন্য আরো যদি ওনাকে কষ্ট করতে হয় উনি করবে। কিন্তু সম্প্রদায় ম্যাক্সিমাম মুসলমানও আছে। আমি খালি একটু বলতে চাই, আমাদের সরকার যদি হয়, আপনাদের যতগুলা হিন্দু আছে মহিলা সবার আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। একজন আমার কাছে যাবেন, একজন যদি বাদ বলে 5,000 টাকা করে পাবেন মাসে। না, 2,500 থেকে 5,000, প্রথমে 2,500, তারপর বছরের পর বছর বাড়াতে থাকবে। ধীরে ধীরে পিনাকি ভট্টাচার্যের সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, তারেক জিয়ার আসল রূপটা ফাঁস হয়ে গেল। ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু এখন মাঠে ময়দানে সেটা তারেক রহমান নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে পিনাকির যে ভবিষ্যৎবাণী, পিনাকির যে প্রজেকশন তারেক জিয়া সম্পর্কে, সেটা সত্য, এবং সেটা এখন মার্কেটিং করছেন। এবং তাকে ঘিরে যদি কেউ যদি মিমিক্রি করতে চান বা কোনো মিম টিম কার্টুন বানাতে চান, তার চেহারাই কার্টুন হয়ে গেছে।
মানে দেখেন, দাড়ি নাই, টুপি একটা দেশে, চশমা একটা বড় বিরাট চশমা, আবার হাসলে কেমন যেন কার্টুন কার্টুন লাগে, মানুষ মানুষ মনে হয় না। এই হচ্ছে মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস বেসামাল হয়ে পড়েছেন। তিনি মন্তব্য করেছেন, একটি দল 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য। দেখেন, ওই যে শেখ হাসিনা, তার পতন হয়েছে এই কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলেছে। এখন এই মির্জা আব্বাসটা পরাজিত হবে না, এই কারণে এখন ইসলামকে টার্গেট বানিয়েছে। ইসলামের শিয়ার, ইসলামের ফরজ বিধানকে বিএনপি তাদের প্রতিপক্ষ বানিয়েছে। বিএনপি যে এই ইসলামের ফরজ বিধানকে প্রতিপক্ষ বানানো, এটা তাদের নিশ্চিত পরাজয়ের আলামত। ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে কেউ টিকতে পারেন। ইসলামকে ধারণ করে, অথবা ভিতরে ভিতরে যাই হোক, প্রকাশ্যে ইসলামকে ধারণ করেই টিকতে হয়েছে আওয়ামী লীগ কিংবা বিএনপি যারা টিকেছে। বিএনপি 2বার ক্ষমতা এসে সরাসরি হুজুরদের সহায়তায়, জামাতের সহায়তায়। আওয়ামী লীগ হুজুরদের একাংশকে আস্থা নিয়েই, তাদের মাধ্যমে কৌমি জননী উপাধি নিয়েই ক্ষমতায় টিকেছিল। কিন্তু বিএনপি তাদের সাথে কার্যকর উল্লেখযোগ্য কোনো আলেম ওলামা নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বিএনপি এই যে বোরখা নিয়ে কটূক্তি করছে। দেখেন, বোরখা আমাদের মায়েরা বোনেরা ফরজ বিধান পর্দা পালন করার জন্য পরেন এবং পরবেন, পৃথিবী উল্টে গেলেও পরবেন। এটা মুসলিমরা পরবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বোরখাকে ভোট চুরির উপাদান হিসেবে দেখানোর চেষ্টা, এটা বিএনপির চূড়ান্ত দেউলিয়াত্ব, এটা চরম ধৃষ্টতা। তো দর্শক, এখানে দেখেন, যেমন নামাজ পড়তে অনেকে যায় জুতা চুরি করার উদ্দেশ্যে। এখন কি মসজিদকে আপনি জুতা চোরের কারখানা বলবেন? এটা কোনো মুসলমান সহ্য করতে পারে? এইসব মসজিদ টসজিদ এগুলো বন্ধ করে দাও, এগুলো তো জুতা চুরি হয়, এটা বলবেন না? দু একটা বিচ্ছিন্নকরণ হলেও ওটা বলা যায় না, কোনো মুসলমানের বাচ্চা ওটা বলতে পারে না। ঠিক তদ্রুপ বোরখা পরে যদি কেউ কোনো অপকর্ম করে, বোরখাকে দায়ী করা যায় না। মসজিদে যে জুতা চুরি করলে যেরকম মসজিদকে দায়ী করা যায় না, বোরখা পরে কেউ অপকর্ম করলে বোরখাকে দায়ী করা যায় না। অপকর্ম যিনি করেছেন সেটা। আর বোরখা পরে অপকর্ম করে এরকম এক্সাম্পল নাই বললেই চলে। মূলত অপকর্ম করে বোরখা যারা পরে না তারাই। এখন এখানে বোরখাকে দায়ী করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই বোরখা নিয়ে মির্জা আব্বাসদের অ্যালার্জি, এটা নিশ্চিত পরাজয় টের পেয়ে কি বলবেন? এই যে নারীদের উপর হামলা করছে, আপনি কি মনে করেন আল্লাহর গজব পড়বে না এদের উপর? ঢাকা মহানগরীতে এক নারীকে কুপিয়েছে জামাতের পক্ষে ভোট চাইতে, এক ভিক্ষুককে পিটিয়েছে বিএনপি, আল্লাহর গজব পড়বে না? এই আল্লাহর গজবেই তো এরা পরাজিত হবে। তো দর্শক, এই যে কথা দেখেন, একটি দল 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে এটা বোরখার প্রতি অবমাননা, ইসলাম অবমাননা। বাইতুল মুকাররমের খতিব কি করেন আমি জানি না, তার উচিত মির্জা আব্বাসকে তওবা করার আলটিমেটাম দেওয়া, নইলে মির্জা আব্বাসকে রাস্তাঘাটে পেটানো দরকার, ওর পাঞ্জাবি খুলে ওরে পেটানো দরকার, এই চাঁদ আব্বাসকে ওরে বেঁধে রাখা দরকার। বোরখা নিয়ে তুই এত বড় মন্তব্য করছিস, তুই বাংলাদেশে থেকে, এই মুসলমানদের মাতৃভূমিতে এত বড় সাহস তোর! বাটপারের ঘরে বাটপার চাঁদ আব্বাস। আলেম ওলামাদের কেন মিছিল করেন? এখন নির্বাচনী সময় এটা না হলে আমার মনে হয় আলেমরা ফুঁসে উঠত। আর হেফাজতে আমির যদি মেরুদণ্ডওয়ালা এবং কার্যকর কোন আমির থাকতেন, এই চাঁদ আব্বাসকে ধরতেন যে তুই বোরখা নিয়ে এত বড় কটূক্তি তুই কিভাবে করিস। এটা তো সেই আওয়ামী লীগের সৈয়দ আশরাফ বা এই টাইপের কিছু লোকজন করতো। রাশেদ খান, হাসানুল হক ইন্দুদের কথা এটা মির্জা আব্বাস বলছেন এখন, অথচ আলেম ওলামাদের সাথে একসময় ভালো সম্পর্ক রাখতেন, মাঝে মাঝে টুপিও মাথায় রাখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য, এর কোনো প্রমাণ কোথাও এরকম, এটা নিয়ে কোনো কথা গুঞ্জন কিছু নেই। মির্জা আব্বাস এরকম কোনো কথা শুনেও নাই, তিনি আন্দাজের উপর মেরে দিয়েছেন। তো কেন আন্দাজের উপর মেরে দিয়েছেন? জামাতের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো দুর্বিসন্ধি যদি বাস্তবিক পক্ষে বিএনপির ইঙ্গিত পেত, সেটা বলতো, ঠিক আছে। কিন্তু বিএনপির ভেতরেও এই যে বোরখা নিয়ে বা বোরখা পরে ভোট চুরি করতে পারবে এরকম কোনো সন্দেহ সংশয় নাই। কিন্তু তারপরও কেন বলছে? এটা পতনের জন্য বলছে। কেন বলছে? ধরা খাবে এই জন্য বলছে। পরাজয়ের পর কি বলবে? বলবে যে আমাকে হারানো হয়েছে এই বোরখা পরে জাল ভোট দিয়ে। এগুলো আগে ভাগে প্র্যাকটিস করছে, এছাড়া কিছু না। শুধু কি এটা, এই 40 লাখ বোরখা, আচ্ছা আমাদের মায়েরা বোনেরা বোরখা বানায় আর বাংলাদেশে বোরখা বিক্রি হয়, এখানে কে কতটা বোরখা কিনে বা এটা কোনোভাবে আইডেন্টিফাই করা সম্ভব? সংখ্যা নির্ধারণ করা সম্ভব? নেভার। কিছুতেই কত বোরখা বানানো হয় বাকি এটা সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। এটা আন্দাজে বলেছে। এটা কিসের ভিত্তিতে 40 লাখের তথ্যটা কোথায় পেয়েছেন? মানে এটা শুনলেই তো মনে হয় যে এটা একদম ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার, এবং এটা আনস্মার্ট মিথ্যাচার। মিথ্যাচার করার মধ্যেও একটু সিস্টেম আছে, স্টাইল আছে, কিন্তু থার্ড ক্লাস ইতর শ্রেণীর মিথ্যাচার। তো দর্শক, আবার মির্জা আব্বাস বলছেন ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। মানে ওই পরাজয়ের পর যা বলবেন সবকিছু প্র্যাকটিস করছেন, যে আমাকে হারানো হয়েছে বা আমার দলকে হারানো হয়েছে বোরখা পরে জাল ভোট দিয়ে। আবার ভোটের ফল দেরিতে দেওয়া হয়েছে, এটা ছিল দুর্বিসন্ধি। ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, আমি চাঁদ আব্বাস জিতেছি, কিন্তু ভোটের ফল পাল্টে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো এরকম একটা প্রস্তুতি মির্জা আব্বাস নিচ্ছেন যে পরাজয়ের পর তিনি কি বলবেন তার প্র্যাকটিস। তিনি পরাজয় টের পেয়েছেন বলে তিনি এইসব কথাবার্তা বলছেন। ঠিক আছে, পরাজয় হতেই পারে। এবার আপনি হারছেন, পরের বার জিতবেন। আপনি এমপি না হতে পারলে মেয়র হওয়ার চেষ্টা করবেন। আবার জামাত ক্ষমতায় গেলে আপনাদেরকে কিছু মন্ত্রণালয় দিবে শর্ত সাপেক্ষে। কিন্তু আপনি বোরখাকে
এমন ভাবে কটূক্তি করলেন, প্রতিপক্ষ বানালেন, আপনার রাজনীতিতে বাংলাদেশে থাকবে না। আপনি তো ছুটি কেটে খাবেন। কিছুদিন পর বাইতুল মুকাররমের খতিব আপনাকে আলটিমেটাম দিবে, তওবা করতে হবে। আপনার একুল ইহকাল পরকাল, আবার বয়স হয়েছে, মারাও যেতে পারে যে কোনো সময়। মারা গেলে তো আপনার এই কটূক্তির কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। দেখেন, পর্দা না করলে আল্লাহ ক্ষমা করতে পারে, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শরীয়তের কোনো বিধানকে কটূক্তি করলে তাতে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি নামাজ কিছু কম পড়লে, দুই এক কাজা করলেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিছু কবিরা গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন চাইলে, এবং দিবেন। কিন্তু ইসলামের কোনো বিধানকে, কোনো শিয়ারকে আপনি যদি কটূক্তি করেন, আপনার ঈমান নষ্ট। তো মির্জা আব্বাস একুল উকুল ইহকাল পরকাল সব হারাচ্ছেন। শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে। আমার মাও বোরকা পরতো, বোরকাকে আমরা সম্মান করি, মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরকা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত এই 22 তারিখের পর থেকে আজ 31 তারিখ, আমি যখন এই ভিডিও করছি, এই যে 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে অন্তত 35 থেকে 40টা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে, যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে, সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে, ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা, প্রত্যেকেই বোরকা পরিহিতা। আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে তোরা এই যে বোরকা পরস, মুখ ঢেকে এখানে আসোস, শয়তানি, এই ইসলামকে এটা বলছে, তোর বোরকা পরে শয়তানি করে বেড়াস, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, নারীদেরকে উত্ত্যক্ত করছে, নিপীড়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি, একজন 60 ঊর্ধ্ব মহিলাকে, বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি। এরকম 2টা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম, যে বিএনপির ওই 8 নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশাররফ, তিনি একজন মাকে রাস্তায়, তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ, উত্তক্ত, এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে, এগুলো বলার মতো নয়। যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম, বিএনপির রুহুল কবির রিজভী তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে। রিজভী ভাই, আপনি এই নিউজ কোথায় পেলেন, বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের, নারী নেত্রীদের হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে, নিপীড়ন করেছে, এই ভিডিও আমরা আপনার কাছে চাই, এই প্রমাণ আমরা আপনার কাছে চাই। যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন, তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব। হ্যাঁ, হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন, ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে, এই ভিডিও আপনি দিতে পারবেন। কিন্তু এই ভিডিওর পরে আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে চরমনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল, বিএনপির সমর্থক, সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, মোবাইল ভেঙে ফেলেছে। পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে, সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল, তার গায়ে একটু ফুলের টোকাও পরে নেই। তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তোমরা মিল পাই না। তো যাই হোক, আমরা মির্জা আব্বাসের কথায় ফিরে আসি। মির্জা আব্বাস তিনি যে ইঙ্গিতটি দিলেন, তার মানে নির্বাচনের দিন কোন নারী যদি ভোটের কেন্দ্রে বোরকা পরে যায়, তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন, তাদেরকে হেনস্থা করবেন, তাদেরকে ধরবেন। মির্জা আব্বাসের কথা পরিষ্কার এটি, কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন? আসল ভোটার কি নকল ভোটার, এটা কি বোরকা পরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে? 40 লক্ষ বোরকা বানিয়েছে, এই নিউজই বা মির্জা আব্বাস কোথায় পেলেন? 40 লক্ষ বোরকার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন? যদি এক একটা বোরকার দাম এখন তো 2000-এর নিচে কোনো বোরকা হয় না, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত হতে পারে? এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন, নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন? তার মতো একজন দায়িত্বশীল মানুষ, এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই, কিন্তু এটি এখন হচ্ছে। অনবরত বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে, সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বোরকা পরে ভোট কেন্দ্রে যাবে, জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বোরকা পরে যাবে, প্রত্যেকেই কিন্তু বোরকা পরে এবং তারা মুখ ঢাকে। তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন, হেনস্থা করবেন, তার মুখ খোলার চেষ্টা করবেন, তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন। তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তাহলে মির্জা আব্বাস কি প্রকারান্তরে বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না? তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বোরকা পরো খবরদার ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরবো, ধরে তোমাদের মুখ খোলা হবে, চেক করা হবে। যদিও তারেক রহমান বুঝতে পেরেছে, কিন্তু একেবারে শেষে এসে
তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেওয়ার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এটি আমাদের কাছে এই খবর এসেছে। তো তাহলে এতদিন পরে কেন? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন, তাহলে এতদিন কেন? এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন, তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন, হায়ের পক্ষে ভোট দিতে বলছেন, এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা। তিনি হয়তো গোপনে তার দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই নায়ের পক্ষে প্রচারণা চালাবে, আমি যেহেতু চাপে পড়ে গেছি, জনগণের চাপে পড়ে গেছি, আমি উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হায়ের পক্ষে ভোট দিবা। এছাড়া তো উপায় নেই। আবার কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি সাদিক কায়েমের ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না, তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে, তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, সর্বশেষ আর একটা বিষয়ে বলে শেষ করব। আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি, মনির হোসেন কাসেমি, জমিয়তের যে নেতা যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনার নামের আগে মাওলানা শব্দটা আছে, তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে। সেই পুরস্কারের সাথে সাথে 1000 টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে, সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। তো এই যে তিনি পুরস্কার দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন নির্বাচনের আগে, এটি কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা জানি না আমাদের বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে, এই ইলেকশন কমিশন আদেতেও তার এই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা, তিনি এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন কিনা, বা তিনি আদেতেও এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে পারবেন কিনা, তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তার কর্মকাণ্ডে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথায় বার্তায় এটি পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর যাই হোক একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না। কিন্তু এখন মাঠে ময়দানে সেটা তারেক রহমান নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে পিনাকির যে ভবিষ্যৎবাণী, পিনাকির যে প্রজেকশন তারেক যে সম্পর্কে, সেটা সত্য, এবং সেটা এখন মার্কেটিং করছেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা। পিনাকি একটা ভিডিওতে বলেছিলেন যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। তো বিএনপি যদি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয় তাহলে তারেক জি হবেন ভারপ্রাপ্ত শেখ হাসিনা। হ্যাঁ, তারেক জিয়ার চরিত্রের সাথে এখন শেখ হাসিনার চরিত্র মিলে যাচ্ছে। তারেক জিয়ার দর্শন আর শেখ হাসিনার দর্শন এক অভিন্ন। দর্শক, আপনারা দেখেছেন যে স্পষ্টভাবে বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে যে বিএনপি জিততে পারলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে তারেক রহমান, একদম দিবালোচনে স্পষ্ট। আবার টাইম ম্যাগাজিনের সাথে তারেক রহমান ক্লিয়ারলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি, একটা দল নিষিদ্ধ করবেন কেন, যদি আমার উপর নিষেধাজ্ঞা দেন আমি এটা সমর্থন করি না। অতএব বিএনপি যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এতে আর কোনো সন্দেহ সংশয় নেই। পিনাকির বক্তব্য ডান পক্ষ বাম পক্ষ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুভড, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। সে বীজগণিতে যেরকম ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত হয়, এটা এখন প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। দলিল তো আপনারাই দেখেন, যেমন বিএনপি কোনোদিন হুজুরদের মৌলবাদী বলে নাই, দক্ষিণপন্থী বলে গালি দেয়নি, কিন্তু এখন দিচ্ছে। তারেক রহমান নিজে মৌলবাদীদের উত্থান ঠেকানোর কথা বলছেন লন্ডনে বসে, হুজুররা খেপে গিয়েছিল। এটি তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আবার আলেমুল আমাদেরকে প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেওয়া, এটা বিএনপি কোনোদিন করেছে? করেনি। এখন আলেমুল এবং প্রতিপক্ষদের রাজাকার বলে গালি দেয়, তাহলে এটা কেন? এটি তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। ভোট চুরি করার কথা বলে এই যে ইশরাক, বিএনপির ইশরাক বলে যে জামাতকে ভোটের প্রচারণা চালাতে দিবে না, মাঠেই নামতে দিবে না। যদিও ওটাকে আমি বলি যে রাস্তাঘাটে এরকম কুত্তা বিড়াল ঘেউ ঘেউ করে, ওটার দিকে তাকানোর কিছু নেই। ইশরাক ওটা কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে, এইসব থ্রেট ওগুলো জামাত ধরে না। জামাত 1 সেকেন্ডের জন্য তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেনি এবং কেউ জামাতকে ঠেকাতে পারছে না, পারবে না। দর্শক, এই জায়গায় এটা কি যেটা বলেছেন ওইটাই, এই যে আচরণ, এটাই তো আওয়ামী স্টাইলের আচরণ, এটাকেই তো বলা হয় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। পার্থক্য নাই তো। আবার আপনারা জানেন যে কিভাবে কেন্দ্র দখল করবে, কিভাবে ভোট চুরি করবে, এরকম সব পরিকল্পনা বিএনপি অলরেডি
করে ফেলেছে। বিএনপি সব প্ল্যান ফাইনাল, একদম সূক্ষ্মভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তুমি ওই এলাকার ভোট ডাকাতি করবা, এইভাবে সেন্টার দখল করবা। জামাত তার এজেন্টদের শিখায় কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা যায়, পোলিং এজেন্টের কাজ কি সেগুলো। আর বিএনপি তার এজেন্টকে শিখায় কিভাবে কেন্দ্র দখল করা যায়। তো দর্শক, কেন্দ্র দখল টখল এগুলো দিয়ে চলবে না, কিন্তু বিএনপি এগুলো করছে, যেটা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সর্বোপরি যদি বলি, আসল পয়েন্ট, গণভোট নিয়ে নাটকীয়তার আশ্রয় নিয়ে বিএনপি কার্যত গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছে। কারণ গণভোট যদি সফল না হয়, গণভোট যদি হা না জিতে, তাহলে বাংলাদেশ আবার পেছনে চলে যাবে। এখন নতুন বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে গণভোটে হা পাস করানো। হা নিয়ে আপনারা জানেন যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, বলে হা ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, হা ভোট দিলে এই থাকবে না সেই থাকবে না, হা ভোট দিলে এই হবে সেই হবে, এইসব কথাবার্তা বলছে। হা ভোট দিলে রাজাকাররা জিতে যাবে, 16 ডিসেম্বর থাকবে না, এটা বিএনপি মাঠে ময়দানে প্রচার করছে। বিএনপির সিনিয়র নেতারা অনেকে বলেছেন যে গণভোটে না ভোট দিতে হবে, যেমন জয়নুল আবেদিন ফারুক, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে ওইটি তারেক রহমানের কথা। এখন আবার তারেক রহমান সাদিক কায়েমের থ্রেট শুনে ভয় বলছেন যে গণভোটে হা দিবেন, কিন্তু এটা বলছেন, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে তো আপনার প্রচারণা চালাচ্ছেন আরেকটা। আপনাদের বিশ্বাস করবো কিভাবে যদি তাও দায় সারা ভাবে কোন রকম একবার বলেছেন? আপনাদের কোনো সিনসিয়ারিটি নেই। কিন্তু জামাত যেভাবে গণভোটের পক্ষে সিরিয়াসলি প্রচারণা চালায়, আপনারা পারলে ওইভাবে চালান, তা পারবেন না। এটাও একটা আলামত যে গণভোট নিয়ে নাটকীয়তা করছেন, কার্যত আপনারা নায়ের পক্ষে। এটা হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের প্রমাণ। নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি তো গণতন্ত্রকে হত্যা করতে তো শেখ হাসিনা, এখন আবার তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছে। এই যে প্রতিপক্ষ নেতাকে কুপিয়ে ইট দিয়ে থেতলে হত্যা করা, শেরপুরে যেটা ঘটেছে, এটি তো গণতন্ত্রকে হত্যা করা। তারেক রহমান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন না ওই হত্যায় নিন্দা জানিয়েছে? তারেক রহমান সে শেরপুরে ঘটনা নিয়ে কোনো কথা বলেছেন? লাশ পড়বে পড়ুক, এতে তারেক কিছু আসে যায় না। বিরোধী নেতাকে হত্যা করা, ওইটি তো গণতন্ত্রকে হত্যা করা। তারেক রহমান এটা করছেন, নারীদের উপর হামলা করা, সহিংসতা, এটা কি? ওইটি তো গণতন্ত্রকে হত্যা করা। এ বিষয়ে তারেক রহমান কিছু বলছেন না। অতএব সেই পিনাকি ভট্টাচার্যের যে থিওরি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি, এটার উপর ভিত্তি করে নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য সঠিক। তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন। ভোট চুরির বন্দোবস্ত যিনি করছেন, চেষ্টা করছেন, প্রতিপক্ষকে হত্যা করছেন, এরপর কি বলবেন যে তারেক গণতন্ত্রকে হত্যা করছে না? আর টাইম ম্যাগাজিনই তো বলেছে তারেক রহমান বখাটে পুত্র, ইউনিভার্সিটি ড্রপ আউট এবং খাম্বা, এটা টাইম ম্যাগাজিন বলে। তাহলে আপনি চিন্তা করেন যে তারেক রহমানের হাল মাকাম কোন পর্যায়ে বর্তমানে আছে। ঢাকা 8 আসন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেছেন, খালেদা যে গণতন্ত্রের পক্ষে কাজ করলো, তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আপনারা দেখেছেন যে বরিশালে একদম জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা জামাত ইসলামীতে যোগ দিয়েছে। তারা বলছে যে জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে অর্ধেক বিএনপি ধ্বংস হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে কার্যত পুরো বিএনপি ধ্বংস হয়েছে। অতএব নাসিরুদ্দিন পাটোয়ারির এই কথা বিএনপিও বিশ্বাস করে যে তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করতো, খালেদা জিয়া পথে নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ঢাকা আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি নেতা বলেন, অন্যায় দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না, নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি। দর্শক, মির্জা আব্বাস সন্ত্রাসী, এটা স্পষ্টভাবে বলছেন, আর মির্জা আব্বাসকে প্রশ্রয় দিচ্ছেন তারেক রহমান। দর্শক, আপনারা তো স্পষ্ট চারিদিকে দেখতে পাচ্ছেন বিএনপির ভোট ডাকাতির সম্ভাব্য চেষ্টা, গণভোট নিয়ে নাটকীয়তা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা, সব একত্র করলে এবং প্রতিপক্ষকে হত্যা, নারীর উপর সহিংসতা, এগুলোর মধ্য দিয়ে দেবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে পিনাকি ভট্টাচার্য সেই কথাই সঠিক, বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে, পড়াশোনা ফ্রি পাবে, বেতনও ফ্রি পাবে, খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে পারে। অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। তবে একটা গান বানাইছিলাম বহুত আগে, নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে, নির্বাচনে পাশ করে যে ভুলে যে গেছে। আসলে ওরকম হবে না তো। আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম, আর অনেকগুলো হয়তো আছে। জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা, আমি এটারও প্রশংসা করলাম। অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয়। তবে জামাত আমির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে, জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে। এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার 5 বছর পর্যন্ত নারীদের সকল কিছু
সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে। আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু। আবার তিনি এটাও বলছেন যাদের অবস্থা সচ্ছল আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না, এটা গরিবদের জন্য, ইভেন রিটায়ার্ডের পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসায় বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান। তবে জামাত আমিরের এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল একটা অবস্থানে চলে যাচ্ছে। পাশাপাশি জনাব তারেক রহমানও ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি দলই খুবই সুন্দর সুন্দর নির্বাচনী ইশতেহার দিচ্ছে, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট আপনি কাকে দিবেন। এনসিপির যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে, এই 11 দলীয় জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে। বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়, মানে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটি, এমনকি বেতন ভাতাও পান। তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে 1 মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে? আপনার এনসিপির নির্বাচনের যে 36 দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক 36 দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ, সন্তানকে একটু দেখভাল, এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে 1 দিন অবৈধ অর্থবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে। মানে অফার আর অফার। 11 দলীয় জোটের অফার গুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, তবে তাদের অফারের মধ্যে আবার ভেজাল আছে। যেমন ধরেন হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে, অপরদিকে এনসিপির হাসনাত বলছে, আসিফ বলছে কুমিল্লাকে বিভাগ করা হবে 1 মাসের মধ্যে। জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবে, তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন। তো কুমিল্লাবাসী তো আমরা ধরা খাইলাম। এখন এই জায়গাগুলোতে আবার কিন্তু একটা সাংঘর্ষিক বক্তব্য না, দেখেন গণমাধ্যমে আসছে যে হান্নান মাসুদ এবং জামাতের আমির তারা বলছে নোয়াখালীকে বিভাগ করবে। আবার অপরদিকে এই দলটিরই হাসনাত আব্দুল্লাহ তিনি বলে গেলেন যে আসিফ মাহমুদও যে সব প্রসেসিং করা আছে, 1 মাসের মধ্যেই 11 দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে। এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোঁকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম 2 রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে। তবে আমি জামাতের আমিরের যে বক্তব্য ওইটাকে ফোকাস করছি, কারণ দলটির প্রধান তিনি, আর বাকি যারা আছে চালা চামুন্ডা, এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই। কারণ এক এক সময় এক এক কথা বলে, হান্নান মাসুদরা, আসিফরা, হাসনাত মাঝে মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে। কারণ আমি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন। এখন যে গর্ভাবস্থা অবস্থায় মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন জানাই আছেন আমাদের 5 বছর পর্যন্ত, এখন এটা কি আসলে সম্ভব? অফারগুলো কিন্তু সোজা, বলতে সোজা, ফ্যামিলি কার্ড বিএনপির অফারগুলো সোজা, যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি। তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি, আমরা মানুষ হিসেবে যে বাটপার, ধরেন গরিব মানুষ যেটা পাও না, আমরা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ভালো অবস্থানে থাকা মানুষও আমরা কিন্তু খয়রাতি মিসকিন সাইজা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো এগুলাকে লুটপাট করে ফেলি। তো এই ধোকাবাজ জাতি আমরা যারা আছি তাদের মধ্য থেকে এই ভালো উদ্যোগগুলোকে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন, তবে অসম্ভব না। তো সবগুলো দলের ইশতেহার দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী যে 5 বছর আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আপনারা ফ্রি পাবেন। এমনকি চাঁদাবাজদের ব্যাপারে জামাত আমিরের খুবই কঠিন বক্তব্য আসছে যে তাদের ব্যাপারে তারা পুনর্বাসন করবেন, চাঁদাবাজদের সহায়তা করবেন। এই সহায়তার মানে কি? এই সহায়তার মানে হচ্ছে তাদেরকে কর্ম দিয়া একটা ব্যবস্থা করে দিবেন, যেন তারা আজাইরা না থাকে, বাদাইমা না থাকে, কর্ম করে ভাত খায়, ঠিক আছে, বেকার ভাতা দিবে না। তো সবকিছু মিলে দেখা যাক কি হয়। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার যার দ্বারা মনে হয় যে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে তাকে ভোট দিবেন। ভোট আপনার, কারো কাছ থেকে টাকা খেয়ে অথবা প্রভাবিত হয়ে আপনি ভোট দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে অ্যাওয়ারনেস তৈরি করেন এবং ওনার অবস্থান পরিষ্কার করেন। নির্বাচনের 1 দিন আগে হোক আর 10 দিন আগে হোক উনি ওনার অবস্থানটা পরিষ্কার করেছেন। এটা আমাদের কাছে দরকার ছিল, কারণ আমরা খুবই হতাশ ছিলাম এই বিষয়ে। গণভোটটা আসলে বাংলাদেশের নতুন সংস্কার আনবে এবং এটার পক্ষে সবাই থাকবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আগ্রাসনের বিরুদ্ধে, এবং আমাদের হাদি শহীদ হয়েছে।